সমতার পথে এগিয়ে যাই একসাথে। অর্থায়নে FCDO, পরিচালনায় ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম অব UNDP বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাই সমতার পথে এগিয়ে যাই একসাথে পডকাস্টে। FCDর অর্থায়নে UNDPর অধীনে পরিচালিত ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম রেডিও স্বাধীনের সহযোগিতায় 16 Days of Activism Against Gender-Based Violence ক্যাম্পেইনের অংশ হিসেবে 10 পর্বের পডকাস্ট সম্প্রচার করছে রেডিও স্বাধীন, যার মূল উদ্দেশ্য আমাদের সমাজে যেই লিঙ্গ অসমতা যে প্রথাগুলো আছে এবং আমাদের সমাজে নারীদের যে বিভিন্ন ধরনের সামাজিক এবং অর্থনৈতিক অসমতার এবং বৈষম্যের যে শিকার হতে হয়, এইখানে এই বিষয়ে আমরা এটা কিভাবে আমরা অতিক্রম করতে পারি, কিভাবে কাটিয়ে উঠতে পারি, এবং এখানে নারী পুরুষ দুজনেরই ভূমিকা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমি ইরেজ জাকের আছি আপনাদের সাথে। আমি কথা বলছি সংসারের ভিতরে, বাসার ভিতরে এবং বাইরে নারীদের একটা সমান একটা ভূমিকা আমরা কিভাবে আমাদের সমাজে এখানে আমরা এটার প্রতিফলন আমরা দেখতে পারি এই বিষয়ে আজকে আমার সাথে কথা বলতে আছেন। আমার সাথে কথা বলবেন সারা সাবিন খান, হেড অফ সলিউশন ম্যাপিং এক্সেলেটর ল্যাব UNDP বাংলাদেশ, রাফিয়াত রশিদ মিথিলা, হেড অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ব্র্যাক ইন্টারন্যাশনাল। Sarah Appa, Mithila, welcome to the podcast. Thank you for having us. Oh, of course, it's our pleasure. আমার প্রথম প্রশ্ন is for Sarah Appa, যে আমাদের দেশে আমাদের সমাজে একটা বাসার ভিতরে এবং সংসারের ভিতরে একটা নারীদের ক্ষমতায়ন বিষয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? আমরা কোন ব্যারিয়ারগুলো সবচেয়ে বেশি, কোন বাধাটা আমরা সবচেয়ে বেশি মোকাবেলা করি? থ্যাংক ইউ ভাইয়া প্রশ্নটার জন্য। আমি প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে আমি যেটাই বলবো সেটা আসলে খুব বেশি সিরিয়াসলি নেওয়া উচিত না, বিকজ আই রিয়েলাইজ যে আমি তো একটা কিছুটা হলো একটা প্রিভিলেজড পজিশন থেকে এসে কথা বলছি। দ্য ফ্যাক্ট দ্যাট আমি এখানে আসছি তার মানে অলরেডি আমি এম্পাওয়ার্ড। আমি যদি বলি আমি অনেক বাধা, অনেক স্ট্রাগল করে এসেছি, হয়তো পুরাটা সত্যি হবে না। তো আমি যাই বলবো সেটা টু টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। আই জাস্ট ওয়ান্টেড টু ক্লিয়ারিফাই দ্যাট। বাধা তো ভাই আমি যদি চিন্তা করে দেখি 3 ধরনের বাধার কথা আমার মাথায় আসে। প্রথমত হচ্ছে যে মহিলাদের বাসায় যদি আমরা ক্ষমতায়নের কথা বলি, তাহলে আমরা যদি বাসার কথাও বলি, বাট অ্যাক্সেস অ্যান্ড এজেন্সি টু ফাইন্যান্সেস, আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে কি এবং সবচেয়ে বড় বাধা মহিলাদের ক্ষেত্রে। এবং এটা ম্যাটার করে না যে আপনি কত বড় লোকের বাসা থেকে এসেছেন, আপনি ম্যাটার করেন আপনার স্পাউস আপনাকে কত টাকা অ্যালাউন্স দিচ্ছে, ইট ডাজেন্ট ম্যাটার আপনি নিজে কত টাকা আর্ন করছেন। কিন্তু দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ এখন পর্যন্ত হচ্ছে যে এই টাকার উপর তার এজেন্সি বা এই টাকাটা কীভাবে সে স্পেন্ড করবে, কার উপর কিভাবে, বাসার জন্য বা কীভাবে স্পেন্ড করবে, এই ডিসিশনটা আমার মনে হয় এখনও বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলিতে মেয়েদের পুরো এই ডিসিশনটা তারা পায় না। এবং এটার একটা বড় কারণ আছে, আমার খুবই র্যাডিক্যাল একটা ওপিনিয়ন, এবং আমি এটার জন্য অনেক হয়তো বা হেট পেতে পারি, যে মেয়েরা আসলে তো বাংলাদেশে ইকুয়াল প্রপার্টি পায় না, সম্পত্তি পায় না। আপনি যত যাই বলেন, আপনি ওই যে আপনার ফ্যামিলি আপনাকে যত কিছুই দেখ, আপনার স্পাউস আপনাকে যত কিছুই দেখ, আপনার যতদিন না পর্যন্ত আপনি সম্পত্তিতে সমান সমান অধিকার পাবেন না, ততদিন পর্যন্ত কিন্তু আপনার ওটার উপর সেটা কিভাবে স্পেন্ড করবে ওটা আসবে না। আমরা একটা ডিলিউশনের মধ্যে থাকি এবং বলা হয় যে না, তোমার ছেলে বা তোমার ভাইয়ের সাথে তুমি কেন সমান সমান পাবে, তুমি তো তোমার ফ্যামিলি থেকে পাবে। বাট এটা কিন্তু সত্যি না। অ্যাটলিস্ট ইভেন যদি আমরা আমাদের মুসলিমদের কথা চিন্তা করি, মুসলিম মেজরিটি ফ্যামিলিদের কথা চিন্তা করি, আপনি আপনার হাজব্যান্ডের যেই মুহূর্তে তার সাথে আপনার ডিভোর্স হয়ে যাবে অথবা যেই মুহূর্তে সে মারা যাবে, আপনি তো তার সম্পত্তি পাবেন না, আপনি ইউ উইল গেট 1/8। সো দিস ইজ আ ফার্স অ্যান্ড দিস ইজ বিং ভেরি ডিলিউশনাল। উই অলসো সামটাইমস, a lot of times we hear about this যে এটা আমার চয়েস, যে আমি হয়তো বা অনেক একটা this is this new thing we hear that we want education, আমরা খুব শিক্ষিত হতে চাই, শিক্ষিত হয়ে আমরা বাসায় আমরা নিজের চয়েস মেক করেছি যে আমরা বাসার মধ্যে থাকবো, আমরা অন্য কোনো কাজ করব না। বাট আমার ধারণা যে এটাও একটা ডিসগাইজ, আসলে একটা সোশ্যাল কন্ডিশনিং থেকে আসে। ইফ ইট ওয়াজ নট, তাহলে তো ছেলেরাও ওই চয়েসটা ধরেন মেক করতো। সো এটা আমার মনে হয় যে টাকা পয়সার ব্যাপারে তার অ্যাক্সেস এবং তার অ্যাকচুয়ালি এজেন্সি, এটা ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেকেন্ডটা আমি যেটা বলবো বাংলাদেশের ক্ষেত্রে, যে
আমাদের সোসাইটি, নট অনলি বাংলাদেশ, আই এম শিওর ইট এক্সটেন্ডস টু মেনি আদার কান্ট্রিজ, যে যতই তুমি ইন্ডিপেন্ডেন্ট হও ফাইন্যান্সিয়ালি, যতই তুমি স্ট্রং ওমেন হও, বাসায় এসে ইফ ইউ আর সাবজেক্টেড টু এনি কাইন্ড অফ ভায়োলেন্স অর অ্যাবিউজ, তাহলে এটা কোনো ক্ষমতায়ন বলা হয় না। এবং এই উদাহরণ আমরা অনেক দেখেছি যে অনেক নারীরা বাইরের জগতে অনেক বেশি প্রতিষ্ঠিত, কিন্তু বাসায় দে আর সাবজেক্টেড টু আ লট অফ violence or abuse. আমরা রিসেন্টলি দেখেছি কেয়ারের একটা স্টাডিতে যে 89% of the women are subject to domestic violence by their intimate partners. Just 3 দিন আগে বের হয়েছে 89%, and that is like a 9% all women. I mean, I haven't really gone into the methodology. 89% of women, all abuse cases are by domestic partners. I think it's 89% of women, but I could be wrong. আমি যেটা just দেখলাম যে 89% women, or it could be that as well যেটা আপনি বললেন, whichever the case, this is an increase by 9% from 2015, and this is just intimate partner violence. যদি আপনি এর মধ্যে অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যোগ করেন, I'm sure it will be much higher. And the third one আমি বলবো যে ইভেন ধরেন আমি যেটা বললাম যে আমি তো অনেক একটা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, ইন দ্য সেন্স দ্যাট আমার বাবা মা আমাকে পড়াশোনা করতে দিয়েছে, চাকরি করতে দিয়েছে, মাই পার্টনার নেভার হ্যাড আ প্রবলেম উইথ ইট। এরপরও আমি যেটার কারণে আই ফিল লাইক আই এম স্টিল নট অ্যাট আ লেভেল প্লেইং ফিল্ড উইথ মাই মেল কলিগস ইজ যে বাসার কেয়ার ওয়ার্কের চিন্তাটা, ভাবনাটা, বার্ডেনটা ডিসপ্রপোর্শনেটলি কিন্তু মেয়েদেরই নিতে হয়। যতই আমরা শুনি যে এরকম ইউনো ছেলেরাও আজকাল খুব কাজ করে, খুব হেল্প আউট করে, ইটস নেভার দ্য সেম, বিকজ মাথার আপনি যদি ফিজিক্যালিও বা একদম ট্যাঞ্জিবলিও কিছু না করেন, আপনার বাসার কেয়ার ওয়ার্কের যে মেন্টাল বার্ডেনটাও কিন্তু falls on women. I am the one who has to take home to work with me. I'm sure my male colleagues do not bring their homes with them. ওরা খুবই যে কোনো ডিসিশন, অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে কোনো ধরনের বার্ডেন ছাড়া করতে পারে। সো I would say that is the disproportionate burden of care work that falls on women is another challenge. যেটা অফিস but also at home it makes a difference. মানে I think আপনি এই বিষয়টা নিয়ে অলরেডি একটু হয়তো বলেছেন, আমি একটু জাস্ট একটু প্রশ্ন করার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে আমাদের সামাজিকতা বা আমাদের সামাজিক কন্ডিশনিং আমরা যেটা বলতে পারি যে আমরা কিভাবে মানে যুগে যুগে আমরা কি যেটা শিখে এসেছি বা আমাদেরকে যেটা মানে প্রচলিত যেটা প্রথা, যে এখানে আপনি যেটা বললেন যে ওয়েলথ ডিস্ট্রিবিউশন মানে সম্পত্তি ভাগের ব্যাপারে একটা অসমতা যদি থাকে আমাদের, যেটা আমাদের এস্টাবলিশ ইন আওয়ার সোসাইটি, কিছু কিছু প্র্যাকটিস, কিছু রীতি আমাদের একটা সংসারের ভিতরে একটা মানে নারীর কত দায়িত্ব কোনটা, পুরুষের দায়িত্ব কোনটা, এই বিষয়ে একটা বিষয় যে এই মানে এখনকার সময় যেখানে আমাদের বেশিরভাগ মানুষের হাতেই মুঠোফোন আছে, আমাদের কাছে তথ্য প্রযুক্তি আছে, আমাদের সারা এত ইনফরমেশন, এত তথ্য আমাদের কাছে আছে, সেখানে কি কোনো ধরনের সচেতনতার অভাব আপনি মনে করেন? মানে যে নারীদের নিজেদের যে ওনারা এখনও কি ওইটাও কি একটা কোনো একটা বিষয় যে আমরা নারীরা জানেন না যে কোথায় ওনারা নিজেদের অধিকারের ব্যাপারে কথা বলতে পারবে, অধিকারের বিষয় নিয়ে আরেকটু অধিকার চেতে পারবে? কারণ আমার কাছে এটা খুবই মানে আমরা সাধারণত এটা চিন্তা করি না এই বিষয়টা নিয়ে। আমিও যেমনি আমি বলতে হয় যে আমার নিজের মধ্যে আছে, যখন কথা শুরু করেছে আমি আপনাদের প্রশ্ন করলাম তখন আমার মনে হলো যে আমি কিন্তু প্রাইমারিলি চিন্তা করছিলাম যারা যে মানে আর্নিং মেম্বার না, যারা আয় করে না, হয়তো যারা দেয়ার ডিপেন্ডেন্ট অন দেয়ার স্পাউস। কিন্তু আপনি যে বললেন যে এজেন্সি মানে একটা মানে যেটা আয় হবে সেটা কিভাবে খরচ হবে সেটার উপর অধিকার, যেটার উপর অধিকার সেটার অনেক ক্ষেত্রে নিজেরা আয় করলেও সংসার নারীর উপর থাকে না। এবং বাট উই হ্যাভ হার্ড দিস এটা আমরা স্পেশালি গার্মেন্টস সেক্টরে তো আমরা শুনেছি যে আয় করে নিয়ে আসে, সারাদিন ওনাদের পার্টনাররা কাজ করুক বা না করুক দেখা যাবে টাকাটা ওদের কাছেই দিয়ে দিতে হচ্ছে। বাট এখানে অ্যাওয়ারনেসের বিষয়টা মানে সচেতনতার বিষয়টা কতটা জরুরি তো বটেই, কিন্তু এটা কতটা গুরুত্বপূর্ণ আপনার মনে হয় যে আমাদের এই সেই সচেতনতা থেকে সামাজিকতা কোনটা বেশি গুরুত্বপূর্ণ? না, সচেতনতা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এখানেও আসলে রেসপন্সিবিলিটিটা মেয়েদের উপর দিতে চাচ্ছি না যে তারা তাদের নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন না।
এখানে আই থিঙ্ক দিস কনভারসেশন যে আমরা বলছি এঙ্গেজিং মেন, যে ছেলেদের বা পুরুষ মানুষদের তো সচেতনতার ব্যাপার তো আমার মনে হয় তারা তো যথেষ্ট সচেতন। তারা কিন্তু জানে যে আমি আমার ঘরের মেয়েটাকে সমান অধিকার দিচ্ছি না, তারা বিশ্বাস করে যে এটাই রাইট। এখন হতে পারে যে মেয়েদের কিছু কিছু তো অবশ্যই আছে যে মেয়েরাও সোশ্যাল কন্ডিশনিং এর কারণে হয়তো বা তারা মনে করে যে এটাই আমাদের জীবন, বলছে যে দিস ইজ মাই চয়েস, সো দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ ইট। এক্স্যাক্টলি, দ্যাট ইজ অলসো বিকজ দ্যাট ইজ দ্য সোশ্যাল কন্ডিশনিং স্পিকিং এখানে, যে মনে করে যে না আপব্রিঙ্গিংটা কিরকম হচ্ছে, যে আমার মনে হয় যে এটাই আমার জন্য ঠিক আছে, আই শুড বি কমপ্লেসেন্ট উইথ হোয়াট এভার আই হ্যাভ, আমার স্বামী তো অনেক ভালো, আমাকে তো বাইরে অ্যাটলিস্ট কাজ করতে দিচ্ছে, আমাকে তো আমার আমাকে ক্রেডিট কার্ডটা হাতে দিয়ে রাখছে, এটাই সে হয়তো বা এম্পাওয়ারমেন্ট মনে করে। কিন্তু হ্যাঁ, সেখানে অবশ্যই আমি বলবো সচেতনতার অভাব। আমি কোথাও একটা জায়গায় পড়েছিলাম যে এখন আসলে পুরুষ মানুষদের জন্য খুব ভালো হয়ে গেছে, ওদের জন্য যে মানে সোনায় সোহাগা, মানে আগে ছিল যে দে উড টেক রেসপন্সিবিলিটি অফ বাসার বাইরে অ্যান্ড দেয়ার উইমেন উইড টেক রেসপন্সিবিলিটি অফ অ্যাট হোম। এখন দুইটাই হয়ে গেছে, এখন মেয়েরা তাদের জন্য বাসায় ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করবে, বাসায় এসেও কাজ করবে, মানে দে হ্যাভ রিয়েলি টকড অ্যাবাউট, দে আর টকিং আ লট অ্যাবাউট উইমেন্স এম্পাওয়ারমেন্ট, বাট দে হ্যাভ নট রিয়েলি লার্ন টু হাউ টু লিভ উইথ অ্যান এম্পাওয়ার্ড ওমেন। এই মানে এম্পাওয়ার্ড ওমেনের সাথে কিভাবে থাকতে হবে, তাকে কিভাবে হেল্প আউট করতে হবে, সেটাতে তাদের কোনো মাথা ব্যথা দেখছি না। ওরা সবাই একসাথে, আই সি মেনি মেন এবং দে আর সেইং যে হ্যাঁ উইমেন এম্পাওয়ারমেন্ট, তারা নিজেরা বাসায় যে বাসার একটা চায়ের কাপও মনে হয় ধুয়ে খায় না। না, এখানে আমি একটা জিনিস জাস্ট অ্যাড করি যে সচেতনতা থাকলেই শুধু হবে না, সেটাকে প্র্যাকটিস করতে হবে। I have seen many men যারা জানে but they don't want to give up their privilege. এটা তো একটা privilege. Why would we? কেন আমরা তো ভালো আছি আমাদের না, বাট সিরিয়াসলি স্পিকিং যে এই বিষয়টা কিন্তু রিসেন্টলি আমরা আমাদের সমাজ সংস্কার বৈষম্য এসব নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইন জেনারেল, বাট আমরা কিন্তু যেটা আমরা ইনক্রিজিংলি সব জায়গায় এটা মানে সার্বিক অর্থনীতির জায়গা থেকে যদি বলি, এখানে লিঙ্গ বৈষম্য নিয়ে বলি, আমরা যেখানে দেখি এটা কিন্তু খুবই বিল্ট ইন হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে। হয়তো আমার সমাজের কিছু ধারা পাল্টাচ্ছে, যেরকম নারীরা এখনও আর বেশি করে হয়তো কাজে আসছেন, ওনার বাসার বাইরে গিয়ে কাজ করছেন, কিন্তু যে এন্ডেমিক যে আমাদের সমাজের ভিতরে রন্ধে যে মানে বৈষম্যটা তৈরি হয়ে আছে ওভার দ্য ইয়ার্স, সেটা দিস ইজ অন অল ফ্রন্টস, জেন্ডার, ইকোনমি, সব দিক থেকে, সেটা আসলে অ্যাকচুয়ালি ইট ইজ সামথিং দ্যাট ইজ কোয়াইট। এবং হাউ, আচ্ছা আমরা লেটার ডিসকাশন, বাট আই থিঙ্ক উইয়ার ইন আ ফ্লো, আই থিঙ্ক হাউ ডু উই অ্যাড্রেস দিস, মানে হোয়াট ডু উই হাউ, মানে অবভিয়াসলি দিস ইজ ইটস নট আ পলিসি ইস্যু অ্যাজ সাচ, মানে আপনি তো পলিসি করতে পারবেন না, পলিসি করে তো মানুষের সচেতন হয়তো পারবেন, বাট ইজ ইট আই শুড আস্ক, আসলে আমি জিজ্ঞেস করা যে এটা কি পলিসি ইস্যু, ইজ ইট আ কমিউনিকেশন ইস্যু, ইজ ইট অ্যান অ্যাওয়ারনেস ইস্যু, মানে ইজ ইট আ ক্যাম্পেইন ইস্যু, মানে আমি কি এটাকে বলে, এটা দিয়ে লিখে, এটা নিয়ে অ্যাওয়ারনেস রেজ করে বা এটা নিয়ে অ্যাক্টিভিজম করে আমি চেঞ্জ করবো, নাকি অন পলিসি ফ্রন্ট কাজ করতে হবে, নাকি অন ইকোনমিক অথবা লিগাল ফ্রন্ট কাজ, জুডিশিয়াল ফ্রন্ট কাজ করতে হবে, এটা কি মনে হয়? সব ফ্রন্টেই কাজ করতে হবে। বলো, আমি জানতে চাচ্ছি। কারণ এটা তো একটা হচ্ছে যে পলিসি ইস্যু, আমি যদি বলি যে how can you I'm asking, genuinely asking, how do you mandate domestic equality, মানে সাংসারিক সমতা লিগালি আপনি কিভাবে ম্যান্ডেট করবা তুমি? দেখো, এখন অনেক উন্নত দেশ মানে ফাইন্যান্সিয়ালি উন্নত দেশের কথা বলছি, যেখানে প্যাটার্নিটি লিভ 1 বছর পর্যন্ত দেয়, যেখানে মাটা কাজ করতে পারবে, মাটা হয়তো প্রথমে ম্যাটারনিটি লিভ নিল, তখন হাজব্যান্ড বা পার্টনার করলো কাজ, তারপরে প্যাটার্নিটি লিভের 1 বছরের একটা প্রভিশন আছে যেখানে দ্য ওম্যান ক্যান গো ব্যাক টু ওয়ার্ক। তো এইটা তো একটা পলিসি ইস্যু, তো এটা দিয়ে কিন্তু আমার মনে হয় যে এটাকে এনকারেজ করা হয়, যে ফাদার্স ইনভলভমেন্টটা এনকারেজ করা হয়, কিন্তু আমাদের প্র্যাকটিসে তো সেটা নেই। মানে আমাদের এখন শুধু এনজিও সেক্টরে ধরো 1 মাসের কম্পেনসেশন বা 1 সপ্তাহ থেকে স্টার্টেড নাও, 1 মাসের এনজিও সেক্টরে শুধু দেয় প্যাটার্নিটি লিভ, কিন্তু সেইটুকু 1 মাসের টাইমটাকে আদৌ কি খুব একটা প্যাটার্নিটি লিভ 1 মাস আই ট্রাইড টু টেক, হ্যাঁ, কতটা ইউজফুল, সোসাইটি ওয়াজন্ট রেডি ফর ইট, মানে কোনো কনসেপ্টই নাই, মানে আমি বুঝাইতে পারছি না প্যাটার্নিটি লিভ কি। মানে আমার জাস্ট এখানে একটা ভেরি র্যাডিক্যাল ভিউ আছে, আমি বলবো যে ইউ গিভ মেন মোর প্রিভিলেজ,
give them paternity leaves, give them all the... They don't want it. It doesn't matter, you give them, you make them take it. That is a signal যে ছেলেদের মেয়ে মানে বাচ্চাকে টেক কেয়ার করা is not the primary only responsibility, only doesn't lie with the mother. ওটাই বলছি যে 1 বছরের প্যাটার্নিটি লিভ দেয়া মানে কিন্তু মাটা কাজে ফিরতে পারবে এবং বাবা তখন প্রাইমারি প্যারেন্ট হবে। আপনি যদি এটা ম্যান্ডেটরি করে দেন তখন কিন্তু একটা কোম্পানি একটা মেয়েকে হায়ার করার সময় 10 বার চিন্তা করবে না যে মেয়েটাকে নিলে তো কয়েকদিন পরও চলে যাবে ম্যাটারনিটি লিভ, বিকজ নাও এটা ছেলেদের ব্যাপারে সত্যি। ইউ মেক ইট ম্যান্ডেটরি যে তুমি প্যাটার্নিটি লিভ নাও, তুমি বাসায় 1 বছর কি করবা, তুমি কিছু না কিছু হলে করতে হবে। ইট উইল নট স্টার্ট সবাই হয়তো গিয়েই অনেকে হয়তো ওটাকে এনজয় করতে পারে or whatever you say, but this is also a very strong signal যে it's the responsibility of child care does not only lie with the mother. হয়তো প্রথম দিকে কিছুটা ইটস মাদার্স, হয়তো প্রথম 6 মাস হতে পারে, আপনি আরো ভালো বলতে পারবেন, বাট দেন ইটস নট। ইফ ইউ লুক অ্যাট দ্য মোস্ট জেন্ডার ইকুয়াল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, দ্য স্ক্যান্ডিনেভিয়ান নেশনস, ওখানে কিন্তু এক্স্যাক্টলি এই জিনিসটাই প্র্যাকটিস যে তুমি 1 বছর বা 480 ডেজ এটা ভাগাভাগি করে নাও, অথবা কিছুটা হয়তো করে নিতে পারো, but this is a strong signal. বিশেষ করে যে আমাদের আগে তো আমরা অনেক we were much connected, মানে লার্জার সোশ্যাল স্ট্রাকচার ছিল আমাদের, একান্নবর্তী পরিবারে আমরা থাকতাম। হয়তো মানে আমি যখন বড় হই মানে আমি আমার অর্ধেকটা সময় মানে আমার অ্যাটলিস্ট ছোটবেলাটা অর্ধেকটা সময় কেটেছে আমার নানির বাড়িতে, সেখানে আমার নানির ছোট বোন, আমার মামা, খালা, মানে ইটস টু ভিলেজ ইজ টু রেজ আ চাইল্ড, রাইট? বাট এখন তো আমাদের বাস্তবতা যেটা হয়ে গেছে, আমরা এখন উই আর মাচ মোর নিউক্লিয়ার সিস্টেম, যে আমাদের বাসা মানে আমি আমার নিজের ফ্যামিলি বলতে পারি, আমার মানে মোস্টলি ইজ জাস্ট আমি, মাই পার্টনার অ্যান্ড আওয়ার ডটার। হ্যাঁ, তো এখানে তো ইটস অ্যাকচুয়ালি দ্য একটা 2 জনের পার্টনারই মনে হয় আমাদের ফ্রম আ প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ। আই থিঙ্ক দ্যার ইজ আ গ্রেটার, মানে একটা ছেলে মেয়ে দুজনের উপরই অনেক বেশি রেসপন্সিবিলিটি চলে এসছে, এবং সেই জায়গায় ইটস আ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দিস, নট জাস্ট মানে ইটস নট আ সোশ্যাল, মানে সামাজিকভাবে জিনিসটা ভালো সেরকম নয়। আমার মনে হয় মানে ইয়েতে ভালো, মানে প্র্যাকটিক্যালি স্পিকিং, বাস্তবিকভাবে আমার মনে হয় ছেলেদের আসলে কাজ করা উচিত। But talking about the workplace, since we are talking about maternity leave, obviously আমি একজন আমি একজন মানে someone who's you are in business. I'm in business. হ্যাঁ, ইংলিশে সব কথাই ইংলিশে বললে যেন ভদ্র শোনায়, ব্যবসায় বললে কেমন মনে হয় না। বাট আমিও দেখলাম যে it definitely a factor in especially when career advancement is this অসমতার যেটা আছে in terms of maternity leave, যে এই যে 6 মাস। Taking this as a cue, do you think it also, আমি যেটা মিথিলাকে যেটা যে প্রশ্নটা is that একটা কাজের জায়গায় মানে নেতৃস্থানীয় যেসব পজিশনগুলোতে যাওয়ার বিষয়ে, এটা কি নারীদের জন্য নিজেদের ভিতরেই এক ধরনের এটাকে অন্তরায় হয়ে দাঁড়ায় কিনা? মানে তারা কি নিজেরাই এই বিষয়ে they don't want the leadership positions as much as men do? Is that a thing? It is a thing. কারণ এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটা কারণ যদি বলি। প্রথমত স্পেশালি ধরো যেই ধরনের কিছু সার্টেন সেক্টরে আছে যে মেয়েরা ওই সেক্টরগুলোতে যায় না বা ওই ধরনের কাজ করতেই চায় না। একটু বেশি চ্যালেঞ্জ হলে তাকে যদি এরকম হয় যে অনেক ফিল্ড ভিজিট করতে হবে, অনেক ছুটাছুটি করতে হবে, সেলসের জায়গায় কাজ করতে হবে, বা এনজিও সেক্টরে আমাদের যেমন গ্রামে গ্রামে ঘুরতে হয়, অনেক দিন হয়তো ফিল্ড ভিজিটের জন্য বাইরে যেতে হবে বা দেশের বাইরে যেতে হবে, এই ধরনের চ্যালেঞ্জিং জায়গাগুলো মেয়েরা নিতে চায় না। একটা হচ্ছে যে বাড়ি থেকেই একটা ব্যারিয়ার থাকে যে তুমি যাবা, এটা কি সেফ, রাতে যেখানে থাকবা সেটা কি সেফ। আরেকটা হচ্ছে ওয়ার্ক প্লেসের জায়গাতেও মেয়েটা নিজের থেকেই যেতে চায় না যে আমি ওখানে যাব, আমার জন্য কি ওইটা সেফ কিনা, মানে বাড়ি থেকে যদি নাও থাকে, ওটা একটা মাইন্ডসেট ইস্যু। মানে লিডারশিপ মানে নেতৃত্ব দেওয়ার, এবার নেতৃত্বের জায়গায় তো ওখানে তো পৌঁছাতে হবে। তো এটা আমি শুরু থেকে শুরু করলাম যে যখন একটা ছেলে আর একটা মেয়ে একই পজিশনে যখন জয়েন করলো, কিন্তু দুজনের কাজই যদি হয় যে আমি ঠিক আছে আমার একটা সেলস টার্গেট আছে, আমাকে হয়তো ওইখানে যেতে হবে, ওইসব জায়গাতে যেতে হবে, তখন দেখা যায় ছেলেটার মধ্যে অত ব্যারিয়ার্স থাকে না যতটা মেয়েটার মধ্যে থাকে, যে ওই জায়গায় যাবো, এতটা সময় যাবো, আচ্ছা ওটা রাত কি হয়ে যাবে কিনা, ওইটা কি আমার করাও হবে কিনা। মেয়েটার নিজের ভেতরেই একটা, এটা তো আমাদের আপব্রিঙ্গিংই আমাদের শেখায় যে উই আর নট সেফ এনিওয়্যার। তো সেটা তো প্রথম। তারপরে উইথ অফকোর্স বড় পজিশনের সাথে সাথে দায়িত্ব বেশি আসে, সময় বেশি দিতে হয়। যখন কেউ আস্তে আস্তে
বয়সের মানে মেয়েদের একটা খুবই আয়রনি হচ্ছে যে বায়োলজিক্যাল ক্লক আর ক্যারিয়ারের লিডারশিপে জায়গার সময়টা এটা খুব ক্ল্যাশ করে। ওই সময়টাই আমাকে বাচ্চাও নিতে হবে, দেয়ার ইজ আ সোশ্যাল প্রেশার। ওই সময়টায় আমার ক্যারিয়ারেও হয়তো আমাকে চ্যালেঞ্জগুলো না নিলে আমি ওই জায়গাটায় যেতেই পারবো না লিডারশিপ পজিশনে। সো সেটা একটা বাধা। তখন যারা বাচ্চা নেয়, যারা ওটা চুজ করে, তাদেরকে অনেক কিছু গিভ আপ এমনিই করতে হয়। ম্যাটারনিটি লিভটা 6 মান্থস ম্যাটারনিটি লিভ, থ্যাঙ্কফুলি এটা আমাদের দেশের পলিসিতে আছে, সরকারি পলিসিতে আছে। সেটা সব অর্গানাইজেশন বা সব কোম্পানিজ এটা ফলোও করে না। এনজিও সেক্টরেই শুধু রিগারাসলি ফলো করে। এটা ছাড়া তো বেশিরভাগ প্রাইভেট অর্গানাইজেশন 6 মাস ম্যাটারনিটি লিভ নেয় না। তারপর দেয়ার ইজ দিস মাইন্ডসেট দ্যাট শি মেনশন যে আচ্ছা প্রেগনেন্ট হলে তো চাকরিতেই নিবে না, বা আচ্ছা ঠিক মানে এইগুলো তো একটা মাইন্ডসেট, একটা ব্যারিয়ার আছে। তো তারপর যদি বাচ্চাটা নিয়েও নিল, আচ্ছা ঠিক আছে, ওইটুকু একটু স্যাক্রিফাইস করে যে না আচ্ছা ঠিক আছে এই সময়টা আমি আর কোনো প্রমোশন চাইবো না, আমি কিছু চাইবো না, আমার চাকরিটা থাকাটাই আমার জন্য ইনাফ। এরপরে এই যে শুরু হয়, শুরুর থেকেই এতগুলো হার্ডল, তারপরে তো লিডারশিপ পজিশনেই পৌঁছাতে পারে না। যেটা আসলে এই ছেলেটার তো একই সময় যে দুজন শুরু করলো, ছেলেটার তো এতগুলো ব্যারিয়ারের মধ্যে দিয়ে যেতে হয় না। মেন্টাল ব্যারিয়ার, প্র্যাকটিক্যাল ব্যারিয়ার্স, সিকিউরিটি ইস্যুস, বাচ্চার কেয়ার গিভিং ইস্যুস, সোশ্যাল প্রেশার, এই সবগুলো ব্যারিয়ার পার হয়ে হয়ে মেয়েটার আর ওই পজিশনে পৌঁছানো হয় না অনেকেরই। না বাট আমি তাহলে এটা তো আমাদের মানে সার্বিক নেতিবাচক যে বিষয়টা নিয়ে আমরা কথা বললাম, বাট স্পেসিফিক্যালি স্পিকিং আপনারা দুজনই দুইটা সংগঠনে আছেন যেটা এই বিষয়ে কিন্তু তাদের খুবই ইতিবাচক একটা, মানে আমি দেখলাম ব্র্যাকেও মানে লিডারশিপ পজিশনে অনেক অনেক নারী আছেন, এবং ইউএনডিপি আমি যতদূর জানি হ্যাজ এ ভেরি progressive policy when it comes to female or should UN but what is it that they practice or specifically or what is your example, because you're suppose মানে at least আমাদের সমাজে যদি আমরা মানে আধুনিক সংগঠন বলি বা আধুনিক কর্মপ্রথা বলি, তাহলে তো ব্র্যাক আর ইউএনডিপির কথা আসবে in terms of encouraging women leadership। সেই জায়গা থেকে হোয়াট আর দ্য প্র্যাকটিসেস দে হ্যাভ অ্যাডপ্টেড দ্যাট আদার্স মেবি অন্যরা এই জিনিসটাকে অনুকরণ করতে পারে? শুরুতে একটু বলি যে তারপরও কিন্তু এই যে এত মেজার্স মানে কম্প্যারেটিভলি যেটা তুমি বললা যে উই আর পজিটিভ এক্সাম্পলস ব্র্যাক আর ইউএনডিপি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের লিডারশিপে মেল ফিমেল 50-50% না, ফিমেল কিন্তু অনেক কম, মেল অনেক বেশি। এত ফ্যাসিলিটিসের পরেও ইফ আই স্টার্ট মেবি আমি একটা দুটো এক্সাম্পল দিই যে আমি ব্র্যাকে, আমার মেয়ে ব্র্যাকেই বড় হয়েছে, কারণ আমার ব্র্যাকে হচ্ছে একটা ডে কেয়ার আছে, সেই ডে কেয়ারে আমি 5 মাস 4 মাসের বাচ্চা হলেও আমি নিয়ে যেতে পারবো, দ্যাটস সাবসিডাইজড, আমি ইটস অ্যাফোর্ডেবল। আমাদের একদম গার্ড, আমাদের ড্রাইভার থেকে শুরু করে আমাদের ডিরেক্টর পর্যন্ত সবার বাচ্চা ওখানে থাকতে পারে, এবং সেখানে কোয়ালিটি মানে অফিসের মধ্যেই ডে কেয়ারটা। তো সেই ক্ষেত্রে ইটস আ প্রিভিলেজ ফর আস। এটা আমার মনে হয় যে এটা আর অন্য অনেক অর্গানাইজেশনে এটা নাই, একটা ডে কেয়ার আছে। ম্যাটারনিটি লিভের পলিসি 6 মান্থস উইথ পে, অ্যানাদার 6 মান্থস উইদাউট পে। তারপর মানে এই ধরনের অনেক ফিমেলদের ট্রাভেলের জন্য দেয়ার আর সার্টেন পলিসিস। আমাদের সেফগার্ডিং পলিসি খুবই স্ট্রং। তো সেইগুলো আমাদের মানে ইটস আ উইমেন ফ্রেন্ডলি, ইট ক্রিয়েটস আ উইমেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। তারপরেও কিন্তু 50-50 না। I think what is that ওইটা 50-50 না, এটা কি বিকজ মানে it started একটা ইনইকুয়াল জায়গা থেকে and now you're because of the real world that we live in. I'm seriously asking but is BRAC catching up? মানে কারণ ব্র্যাক তো স্টার্ট হয় 1970s এ, রাইট? এন্ড 1970s এ বাংলাদেশের মানে এই মেয়ে নারীদের পার্টিসিপেশন আমাদের কাজ কর্মক্ষেত্রে, এই বিষয়টা তো অনেক এখনকার চেয়ে আরো অনেক আমরা পিছিয়ে ছিলাম এই বিষয়ে। তো এখন কি, কারণ ওটাতে সমাজেরও তো একটা পরিবর্তন আসতে হবে, মেয়েদের তো আসলে কাজে যেতে হবে। কিন্তু এখন যেহেতু আসছে কাজে, তোমার কি মনে হয় যে আর 10 বছর পরে আমরা আরো বেশি লিডারশিপ পজিশনে মেয়েদেরকে দেখবো ব্র্যাকে? না, অবশ্যই দেখবো, কারণ এটা তো এটা একটা কন্টিনিউয়াস এন্ডেভার আমাদের জন্য। আমাদের রিক্রুটমেন্ট পলিসি থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে যে
মানে মেয়েদের প্রায়োরিটি রিক্রুটমেন্টের জায়গায়, আমাদের ওই মানে প্রত্যেকটা ইকুয়ালিটির বিষয়গুলো সবসময় এনশোর করা হয়, স্টার্টিং ফ্রম রিক্রুটমেন্ট টু তারপরে কিভাবে আমাদের আলাদা একটা প্রোগ্রামই আছে আমাদের HR এর উইমেন ইন লিডারশিপ পজিশন, তো সেখানে কিভাবে মেয়েদেরকে গ্রুম করা হবে, কিভাবে আরও একটু ফ্রেন্ডলি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হবে, সেগুলো নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করতেছে। তারপর মানে ওটাই বলছি যে কিন্তু পারিপার্শ্বিক যে সমাজটা তো আর এখনো বদলায়নি, এখনো তো অনেক দূর যাওয়া বাকি। So if I can just add to that, মানে same with UNDP, they have taken all the good policies, সব ধরনের ভালো ভালো মেজার্স আছে, অনেক অ্যাফার্মেটিভ অ্যাকশনস আছে যে কিভাবে they can increase the participation of women। তারপর আমাদের অফিসে উইমেনদের এমপ্লয়মেন্টে উইমেনদের পার্সেন্টেজ কান্ট্রি অফিসে আমাদের তো তাও একটু 20-25% হবে, প্রজেক্ট লেভেলে খুবই কম। এবং হ্যাঁ অফকোর্স এটা কিছুটা হয়তো ডিমান্ড সাইড ইস্যুজ আছে, হয়তো অর্গানাইজেশনের কিছু পলিসিস হতে পারে, বাট এটার অনেকটাই কিন্তু আপনার সাপ্লাই সাইড ইস্যুস, যেটা বললো আপা যে মানে হয়তো মেয়েরা আমরা যতটাই চাচ্ছি মেয়েদেরকে আরও আনতে, বাট উই আর নট গেটিং enough interest from women candidates maybe in joining কিছুটা। আমি একটা it is true, especially কিছু field jobs থাকে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি আপা, বাট we heard যে এটাও এখানে কিছু সোশ্যাল কন্ডিশনিং এর ব্যাপার থাকতে পারে ইনহেরেন্টলি, অথবা women are under confident than they should be and men are more confident than they should be। so একটা যখন একটা যখন অ্যাডভার্টাইজমেন্ট যায়, একটা ছেলে যদি 30% ক্রাইটেরিয়া ম্যাচ করে হি অ্যাপ্লাইজ, আর একটা মেয়ে যদি 95% ক্রাইটেরিয়ান ম্যাচ না করে সি জাস্ট ডাজন্ট অ্যাপ্লাই। সেম উইথ আই উড সে ইন লিডারশিপ পজিশনস, বিকজ লিডারশিপ পজিশনগুলোও তো দেখা যায় অনেক সময় অ্যাটলিস্ট ফর UNDP ইটস নট লাইক আ ন্যাচারাল প্রোগ্রেশন যে কেউ প্রমোট হয়ে যাবে, ইটস লাইক নিউ পোস্টস ওপেন আপ অ্যান্ড দেন ইন্টারনাল মানুষজন অ্যাপ্লাই করে, বাইরে থেকে অ্যাপ্লাই করে। অ্যান্ড মেয়েরা কিন্তু দেখা যায় যে ফিমেল ক্যান্ডিডেটস তারা অ্যাপ্লাই করতে ভয় পায়, তাদের নাম্বার অফ অ্যাপ্লিকেশনসই কম পড়ে। অথচ ইন মাই এক্সপিরিয়েন্স ইন অল দ্য ইন্টারভিউ প্যানেলস আই হ্যাভ স্যাট, at least 90% ক্ষেত্রে the female candidate was far superior than the male candidates, because maybe এখানে একদম বেছে টুচ্ছে সবচেয়ে ভালো জনই আসলো বা সামথিং, বাট স্টিল উই ডোন্ট গেট ইনাফ অ্যাপ্লিকেশনস ফ্রম উইমেন। ইটস নট যে নাই, ওরা অ্যাপ্লাই করেন। এবং এটাও আই থিঙ্ক এই যে কনফিডেন্সের অভাবটা, বা ছেলেরা যে কিভাবে তাদেরকে দে আর কনফিডেন্ট এনাফ টু সে যে আমি বলে পার পেয়ে যাবো, বাট উইমেন দেখা যায় হয় না। অ্যান্ড দ্য আদার থিং অ্যাবাউট দিস লিডারশিপ পজিশনস, একটা তো হচ্ছে অনেক দায়িত্ব বেড়ে যাবে, বা ধরেন একটা ইন অ্যান অর্গানাইজেশন লাইক UNDP লিডারশিপ বা ক্যারিয়ার প্রোগ্রেশন উড মিন যে আমরা ইন্টারন্যাশনালি এখন অ্যাপ্লাই করব। আমার আশেপাশে মেল কলিগরা যেভাবে করে ইন্টারন্যাশনাল পজিশনসে অ্যাপ্লাই করতে পারে, তার মনে হয় যে আমার উইথ আ ডটার অ্যান্ড ইভেন উইথ আ সাপোর্টিভ স্পাউস, আমি তো ওটা চিন্তা করি না, বিকজ আমি মনের মধ্যে অনেক কিছু আমার চিন্তা করতে হয়। আচ্ছা আমি গেলে কিভাবে মুভ করব, my husband is in already in an established position, ওকে আসলে যাবে, আমার মেয়ের কি হবে। I'm sure the main thing যে অ্যাপ্লাই করি আমি চলে যাব, my spouse will adjust, or and this is the reality, because that's why we it's the same with BRAC, কারণ আমাদের মানে career progression মানে at some point BRAC international হয়তো international positions নিতে হবে। there's also a mindset among the মানে মাঝে মাঝে এটা হয় যে এটা অর্গানাইজেশন লিডারদেরও একটা ইয়ে, আচ্ছা ও কি মানে আচ্ছা ও একটা মেয়ে, ওর একটা বাচ্চা আছে, ও কি পারবে কিনা, ওকে এই চ্যালেঞ্জটা নিতে পারবে কিনা। আবার আমি যেরকম আমার একটা রিক্রুটমেন্টের সময় ইন্টারভিউতে একটা মেয়ে ছিল, শি ডিড ভেরি ওয়েল। তারপর আমি যখন বললাম যে আচ্ছা মানে 30-40% ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে হবে, তখন আসতে দেখি ওর যত এনথুসিয়াজম ছিল চলে গেল, বললো ও ট্রাভেল। আমি লাইক I did that, you can also do it, মানে we have friendly policies and everything, কিন্তু সেই কনফিডেন্সটা যে আমি বাচ্চা রেখে তাহলে আমাকে বাসায় কথা বলতে হবে, তারপর I'll come back and মানে tell you. I can relate to her problem, because আমি the amount of traveling you have to do আমি পারতাম না করতে। I would have quit. এবং আরেকটা জিনিস ভাই about the day care, বাংলাদেশে তো আসলে এই কেয়ার সিস্টেমটা ইনস্টিটিউশনালাইজড না, and whenever we are talking about day care, সাথে সাথে অফিসের মনে করে যে এটা হচ্ছে it's a gender issue, but it's not supposed to be a gender issue. Day care তো আপনি চাইলে আপনার বাচ্চাকেও রাখতে পারেন, এটা তো খালি not only the women female colleagues যে রাখবে তা না,
বাট সাথে সাথে জিনিসটা হচ্ছে ইটস আ জেন্ডার ইস্যু। এটা খালি আমাদের ফিমেল পার্টিসিপেশন বাড়ানোর জন্যই হচ্ছে, আমাদের ইনাফ মহিলা কলিগ আছে নাকি, বাচ্চা রাখবে নাকি, এই ধরনের কনভারসেশন কিন্তু শোনা। ব্র্যাক ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ আ ভেরি গুড, ইভেন উইথ ইউএন অনেস্টলি we have a crash, but many of the NGOs actually they don't have a functional childcare support, and they think it's only the female colleagues who would put their child there. Why not? Why can the men put their children in so that their wives can go? মানে এটা কিন্তু আমাদের ডেকেয়ার যে এই আমাদের 70-80টা বাচ্চা, তার মধ্যে একটা বাচ্চার বাবা যে বাচ্চাটাকে রাখতো আর বাকি সব মায়েরা ব্যাকে চাকরি করতো, দেখে নিয়ে আসতো। সো একটা আমরা যোগ করে একটা কথা বলি, আমাদের তো অনেক মেল কলিগরা বেশিরভাগ মানে বিদেশে অ্যাসাইনমেন্ট নেয় আফ্রিকাতে, তো সবাই সারাক্ষণ বলে যে বাচ্চাদের না না এটা আমার বউ সব কিছু। তো আমি সবসময় যেটা যোগ করে বলি যে ভাই আপনার তো বউ আছে, আমার তো বউ নাই, আমারটা তো আমাকে করতে হবে। এটা যোগ করে বললেও দ্য রিয়ালিটি ইজ দ্যাট মানে স্টিল এখন ইন দিস টাইম অ্যান্ড এই যে আজকের দিনে থেকেও আমরা এই 16 days অ্যাক্টিভেশন এত বছর ধরে করে যাচ্ছি, তারপরেও দিস ইজ দ্য মাইন্ডসেট যে আমার বাচ্চা, আমার সংসার, আমার পুরা কেয়ারের দায়িত্ব হচ্ছে আমার ওয়াইফের। তারপরে আমার ওয়াইফ যদি চাকরি করে তো ভালো, খুবই ভালো কথা, কিন্তু ওই দায়িত্বটা আমার ওয়াইফেরই, ওটা আমার দায়িত্ব না। এবং দিস ইজ আ মাইন্ডসেট। আর আজকাল যেমন ধরেন মিডল ক্লাসটা তো অনেক বড় হয়েছে, এখন আসলে বাংলাদেশে দ্য কস্ট অফ লিভিং এত হাই হয়ে গেছে, একজনের ইনকামে আসলে চলে না। And that's why the men have become suddenly very supportive. যে my wife is also working, but বাসার কাজে গিয়ে it's your department. এখানে আমি কিছু করতে পারবো না, এখানে তুমি করবা, এর বাইরে তোমাকে আমি চাকরি করতে সুযোগ দিচ্ছি। এই যে দিচ্ছি এই যে এই মানসিকতাটা যে তুমি তো দেয়ার কেউ না, ও তো মানে ওর তো একজন ইন্ডিভিজুয়াল, ও চাকরি করতে পারছে, নিশ্চয়ই ওর নিজের যোগ্যতা আছে, লেখাপড়া করেছে, তুমি তো দেয়ার কেউ না। এই যে একটা দিচ্ছি মাইন্ডসেট, এটা ইট উইল, আমি জানি না আরো কত বছর লাগবে, আরো কি 100 বছর লাগবে কিনা এই মানসিকতা চেঞ্জ। সো we were talking about a more inclusive language about gender equality. তো আমরা ওইটা ওই ইয়েতে আমরা একটু আমাদের আমরা বেশ কিছু স্তরের মানুষের কাছ থেকে শুনেছি এই ইস্যুটা নিয়ে, তো সেটা আমরা এখন একটু দেখবো। আমরা হয়তো কাগজে কলমে দেখতে পাচ্ছি যে পাচ্ছে, কিন্তু আসলে আমরা যখন ফেস করছি তখন আসলে আমরা সমান মর্যাদা পাচ্ছি না। পরিবারের ক্ষেত্র না বলে বাইরের ক্ষেত্রটাই বলা হয়তো সহজ, কারণ একজন বাবা, একজন ভাই অবশ্যই তার বোনকে উপরের স্থানে রাখে, একজন স্বামীও তার স্ত্রীকে উপরের স্থানে রাখা উচিত। কিন্তু যখন আমরা অফিসের ক্ষেত্রে যাব, তখন কর্মক্ষেত্রে তাকে সুযোগটা করে দেওয়া উচিত যে আমার সমান ক্ষেত্রে যেরকম আমি কাজ করছি, সেই কাজের জায়গাটা আপনি আমার সহকর্মীর মতো করে থাকবেন, একজন নারী হিসেবে নয়। প্রথম কথাই মনে করতে হবে যে নারী নয়, নারী মানুষ, আমার মতো একজন মানুষ। নারীরা কোথাও সম অধিকার পাচ্ছে না, আর এই জিনিসটা পাইতে হলে তো পরিবার থেকে ভাই আগে শুরু করতে হবে। যেখানে আমরা কাজ করতে যাচ্ছি সবার সহযোগিতা পাচ্ছি না, অনেকে অনেক ধরনের মন্তব্য করে বা ওই ধরনের স্পেসটা আমাদেরকে দিতে চায় না। এখনো আমরা চিন্তা করি যে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি, কিন্তু তারা ভাবে যে না, মেয়েরা ঘরেই থাকবে। একটা বস পুরুষের আন্ডারে যখন একজন কাজ করে, পুরুষ বসকে যেভাবে সম্মান শ্রদ্ধা করে, মহিলা যখন ওই বসের চেয়ারটাতে বসে তখন দেখা যায় যে তাদের কথাও ওভাবে শুনতে চায় না। কমান্ড বলেন বা কাজের ক্ষেত্রে বলেন না, আসলে ওভাবে সাপোর্ট করে না। প্রথমত নারীকে মায়ের দৃষ্টিতে দেখতে হবে, কারণ আমরা গিয়ে সবাই কোনো মায়ের সন্তান। দ্বিতীয়ত আমাদেরকে নৈতিক জ্ঞান বা নৈতিক শিক্ষার দিকে আগ্রহী হতে হবে। নারীর যোগ্য মর্যাদা ও যোগ্য সম্মানের জন্য একটা পুরুষকে হেল্প করার দরকার নেই। একজন নারী যদি নারীকে হেল্প করে সেটাই যথেষ্ট। একজন মা, উনি একজন নারী, উনি তার সন্তানকে যদি সেভাবে মানুষ করেন যে একজন নারীর মর্যাদাটা কী, সেক্ষেত্রে পুরুষকে আলাদাভাবে শিখতেই হয় না এবং বলতেই হয় না যে একটা মেয়ের যখন বিয়ে হয়, সাধারণত যার সঙ্গে বিয়ে হয়, একটা পুরুষের সঙ্গে বিয়ে হয়, পুরুষ যৌতুক দাবি খুব একটা করে না, যৌতুক দাবি করে ছেলের মা। অনেক জায়গা আছে একটা নারী নেতৃত্ব দিচ্ছে, আবার অনেক জায়গা আছে একটা পুরুষ নেতৃত্ব দিচ্ছে। যেখানে নারী নেতৃত্ব দিচ্ছে সেখানেও পুরুষ আছে, বাট সেখানে ওই পুরুষটা তার ক্যাপাসিটি অনুযায়ী সে নেতৃত্ব দিতে পারতেছে না, নারীটা দিতেছে। অবশ্যই নারীর মেধার উপরে ডিপেন্ড করে আমি মনে করি।
পুরুষের চেয়ে মেয়েরা কিন্তু অনেক অ্যাডভান্স আগেই যাচ্ছে, অনেক কাজে পুরুষের চেয়ে মেয়েরা ভালো করছে। সো তাহলে আমরা কেন নারীকে বলবো যে নারী পুরুষের সঙ্গে সমান হারে কাজ করছে না? ওই যে একটা কথা আছে না, বলে যে নারীর ক্ষমতায়নে সবাই কাজ করে বা কথা বলে, কিন্তু সেই ক্ষমতাবান নারীর সাথে কিভাবে আচরণ করতে হবে, সমমর্যাদা দিতে হবে, সেই আচরণটা আসলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের পুরুষরা মনে হয় বেশিরভাগ পুরুষরাই জানে না। You don't know how to live with an empowered woman. আমি জানি না, মানে সোশ্যাল মিডিয়াতে কিছু দেখা যায় অথবা আমাদের বিভিন্ন যে দেখা যায় যে অলরেডি পুশ ব্যাক অ্যাবাউট হোয়াট ইজ, যে মানুষ সেটা একটা স্পেশালি ছেলেদের মধ্যে এক ধরনের ধারণা আছে যে মেয়েদের অ্যাফার্মেটিভ অ্যাকশন, যেটা বললেন যে আমেরিকা কিন্তু হিস্টোরিক্যালি ব্ল্যাকস হ্যাভ হ্যাড আ লট অফ ডিসঅ্যাডভান্টেজ, বাট অ্যাফার্মেটিভ অ্যাকশনের ব্যাপারে সাদাদের একটা বিশাল অ্যালার্জি আছে। কিন্তু অলরেডি আই এম নোটিসিং যে আমাদের সমাজও যে আনফেয়ার অ্যাডভান্টেজ ফর উইমেন, এই ন্যারেটিভ বা এই কনভারসেশনটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু এটা চলমান, যেখানে আমাদের একটা মানে অসমতাটা আমরা কাটিয়ে উঠতে পারিনি, সেখানে সে কাটিয়ে ওঠার প্রসেসটাকেই চ্যালেঞ্জ করা from the male perspective. If you guys could speak to that a little bit, because I need to talk about our participation, men participation. So before that, we need to clear the air on that a little bit. So যে আপনারা বলেন যে মানে এইটাও তো মানে এটা প্রবলেম না যে আমি একটা সমাধান নিয়ে কথা বলার আগেই সেই কনভারসেশনটাকে যদি আক্রমণ করা হয়। হ্যাঁ, আগেই বলবেন না, ছেলেদেরও তো সব প্রথমত উল্টা যায় যে তোমরা বেশি সার্ভিস পাচ্ছ, মানে না মেয়েদের জন্য তো অনেক আর কত, এই যে এইগুলো কথা আমরা রেগুলার শুনতে হয়। আমি আমার একদম এডুকেটেড কলিগ ফ্রেন্ডস এদের মাঝখানে দেখেছি, দে সে দিস থিংস লাইক, হ্যাঁ তোমরা যে এত কথা বলছো যে একটা মেয়ে কি কোনোদিন রাজি হবে একটা বেকার ছেলেকে বিয়ে করতে, যে তোমরা যে বলছো যে মানে জাস্ট ইমাজিন দে আর সেইং দ্যাট দ্য উইমেন হু আর নট ওয়ার্কিং আর বেকার এক নাম্বার, এন্ড ইউ আর সেইং যে তোমরা যে এত ইকুয়াল রাইটস করো, এত ইকুয়ালিটি চাও, তাহলে তোমরা একটা বেকার ছেলেকে বিয়ে করতে রাজি হবা? মানে এই ধরনের কথাবার্তা আমরা শুনি। আই এম লাইক, ফার্স্ট অফ অল যদি বেকার ছেলেটা বাসায় ডিগনিটি নিয়ে মাথা মানে খুবই খুশি মনে সব বাসার কাজে হেল্প করে অ্যান্ড ইট ওয়ার্কস আউট ফর দেম, ওয়াই নট? আর অলরেডি কিন্তু এরকম আপনি আপা বেশি জানবেন যে দের ইজ আ ক্লাস অফ পিপল ইন বাংলাদেশ যেখানে প্রাইমারিলি ইটস দ্য উইমেন হু আর ওয়ার্কিং, দ্য মেন আর ডুইং নাথিং, হয়তো গ্যামলিং করতেছে, মদ টপ খেয়ে বসে আছে, এবং তাদের বউরা কিন্তু বাইরে যে কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে, বাসায় কাজ করছে, বাসায় নিয়ে টাকাগুলো দিচ্ছে। মানে এই ধরনের কথাবার্তা উই হিয়ার ফ্রম পিপল যে অলরেডি যে এত কিসের তোমরা মেয়ে ছেলেমেয়েরা তো আর নট ইকুয়ালস, ওরা তো কিভাবে ওরা পারবে, তাহলে মেয়েরা কেন বাসের মধ্যে দাঁড়ায় থাকে না, ওয়াই আর দে ডিমান্ডিং দিস রিজার্ভ সিটস? মানে এই আর্গুমেন্টে আসলে কিভাবে মানুষ যাবে? বাট দ্যাটস দ্য রিয়ালিটি। তো আমরা লিডারশিপ নিয়ে কথা বললাম, আমাদের যেখানে স্ট্রাগল করি এত পজিটিভ পলিসি থাকার পরেও, মানে সাপোর্টিভ পলিসি থাকার পরেও আমরা 50-50 এখনো না আমাদের লিডারশিপ লেভেলে। আমাদের ফ্রন্টলাইন স্টাফ কিন্তু সব উইমেন, সব অল আমরা আমাদের যত প্রোগ্রাম কোঅর্ডিনেটরস বা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টস যারা আমাদের মাঠে কাজ করে, মোটরসাইকেল চালায়, সবাই ফিমেল, সবাই। তো ওখানে আবার মানে আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য সেম ডিসকাশন, কিন্তু ওইটাই যে যখন কাজ করার মাঠে কাজ করার সময় কিন্তু সেখানে সব ফিমেল, অথচ লিডারশিপে গিয়ে তখন 50-50 আনতেও ছোট্ট এক্সাম্পল দিই। সো আমি এখন যে পজিশনটাতে আছি এটাতে অ্যাপ্লাই যখন করি তখন আই ওয়াজ অলরেডি ইন ইউএনডিপি, সো আই ওয়াজ অলরেডি হিয়ারিং দিস থিংস আশেপাশে যে এই পজিশনে তো দে উইল ডেফিনেটলি, ইউ আর ফিমেল ক্যান্ডিডেট, তোমার তো হয়ে যাওয়ার অনেক চান্সেস বেশি। মানে দে কেপ্ট লট অফ পিপল কেপ্ট অন সেইং বিকজ দে ওয়ান্ট আ ওমেন ইন দিস রোল, এটার জন্যই হবে বিকজ ইন দ্যাট টিম দ্য আদার টু আর মেন, সো এখানে তো একটা মহিলারই হবে বা এরকম কিছু টোকেনিজম। মানে আমি না মানে এটা শুনতেছি যে ও ডেফিনেটলি ওটা তোমার অনেক ভালো চান্সেস, দে আর লুকিং ফর আ ফিমেল ক্যান্ডিডেট। So when I got this job, the first thing I asked my boss that, and can you imagine, he calls me in his room and the first thing I ask him is, can you please let me know that was I chosen because I was a female candidate? Were there like other better male candidates, but I was offered this because I was a female candidate? And he said, no, not at all. You were the only recommended candidate. এখানে কোনো affirmative action হয় না. In fact, he mentioned last বেশ কিছু recruitment, all the women we have
offer jobs to, none of them were affirmative actions. And এটাও আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি, women do better, but এই ন্যারেটিভ কিন্তু অলরেডি অফিসের ছেলে কলিগদের মধ্যে চলে আসছে যে মেয়ে ফিমেল ক্যান্ডিডেট হলে তো পেয়ে যাবে, you know, এটা এমনিতে it's given. It's like undermining our qualities and other attributes and skills. Yes. So a undermining take, I mean, it's mostly from your male colleagues, right? Or is it No. Yeah, I would say, of course, it's probably a lot from male colleagues, but yes, there are female colleagues. Patriarchy তো সবখানে থাকতে পারে, পুরুষ মহিলা সবারই পিতৃতান্ত্রিকতার শিকার সবাই। তাহলে then in that case আমরা যে লিঙ্গ সমতা, মানে যে ইকোনমিক ট্রান্সফরমেশন, আমাদের যে অর্থনৈতিক পরিবর্তন, এইটার পিছনে আমরা ছেলেদেরকে তো এনগেজ করতে হবে। আমি বলবো না যে কেন জরুরি কিনা এটা প্রশ্ন করতে বলা হয়েছে, বাট অবভিয়াসলি জরুরি, কারণ তাদেরকে কোনো না কোনোভাবে এনগেজ করতে বলা হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ, মানে কিভাবে এনগেজ করার মানে হাউ ডু ইউ এনগেজ, মানে অ্যান্ড হোয়াট ইজ দ্য মেসেজ অ্যান্ড হোয়াট ইজ দ্য ইনসেন্টিভ, মানে আমি কি করে, মানে আমার তো একটা ধরনের সিস্টেম করতে হবে, চালু করতে হবে যেখানে আসলে ইট ইনসেন্টিভাইজেস জেন্ডার ইকুয়ালিটি, রাইট? নাহলে তো লং টার্মে সাস্টেইনেবল না। That has to be a social incentive and an economic incentive. মানে সামাজিকভাবেও এটা আমার জন্য ভালো হতে হবে, আমার অর্থনৈতিকভাবেও এটা ভালো হতে হবে। সেটা কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি? মানে very good question. অর্থনৈতিকভাবে যে এটার ইনসেন্টিভস, এটা নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নেই। ইউ হ্যাভ এক্সাম্পলস অফ মেনি কান্ট্রিজ, মেনি এস্টিমেশনস যে এনগেজিং মেন, মানে আমার ছেলেদের এনগেজমেন্ট, ছেলেদের এনগেজমেন্ট, আপনি এটা বলেন যে 1 বছর এনফোর্স প্যাটার্নিটি লিভ দিয়ে দেন, অল দ্য প্রিভিলেজেস ইউ গিভ টু women for being women, whatever, all the leaves and everything, and every other allowance also give it to men. বাট আমার ধারণা যে আমি যদি গিয়ে চিল্লায় বলি যে আই ওয়ান্ট ইকুয়াল রাইটস, আমার এটা শুনবে না ছেলেরা। বাট ইফ ইউ গো অন মাই বিহাফ অ্যান্ড ইউ টেল পিপল অ্যাজ অ্যান সোশ্যাল ইনফ্লুয়েন্সার, অ্যাজ আ ম্যান অর হোয়াট এভার, আই থিঙ্ক আমরা চাই না যে আপনার অ্যাকসেপ্টেবিলিটি হোয়াট ইউ আর সেইং বিকজ অফ দ্য সোশ্যাল কন্ডিশনিংস ইজ ডেফিনেটলি মোর অ্যামং মেন. Yeah. So a lot of the maybe social influencers we were talking about before, if they go and tell people who listen to them যে you know মেয়েদেরকে সমানভাবে দেখো, ওদেরকে সমান অধিকার তো দাওই অবশ্যই, বাট you know মেয়েদেরকে মানে we shouldn't be only the ones to change gender norms or challenge gender norms and go out and do things. They should also be challenging gender norms. যে জেন্ডার রিলেটেড ডিসকাশন আর এগুলোতে হচ্ছে মহিলারাই আসে, মহিলারাই কথা বলে, তারপর যেটা হয় কি then now this has become like men are not taking it seriously because it's a women issue. যেটা বললাম যে এরপর সব ইস্যুগুলাই হচ্ছে সেটা মহিলাদের ইস্যু। জেন্ডার ইস্যু is not a woman issue. জেন্ডার ইস্যু তো is about ইকুয়ালিটি। সেই জন্য আমাদের আরো বেশি মেল রোল মডেলস দরকার। ছেলেদেরকে পুরুষদেরকে অনেক বেশি ইকুয়ালিটি নিয়ে কথা বলতে হবে, পুরুষদেরকে অনেক বেশি জেন্ডার নিয়ে কথা বলতে হবে, বিকজ এই যে আমাদের যেই ডিসক্রিমিনেটরি জেন্ডার নর্মস সেগুলো কিন্তু শুধু মেয়েদেরকে এফেক্ট করে তা না, পুরুষদেরকেও এফেক্ট করছে। তো সেই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট অ্যান্ড টকিং মোর অ্যাবাউট দ্যাট আমার মনে হয় পিয়ার গ্রুপের মধ্যে, এবং আমার মনে হয় কিছুটা বুঝতেও হবে যে হোয়াট ইজ রিয়েলি দ্য ব্যারিয়ার্স। আমরা বলি যে দিস গ্রুপ অফ পিপল যারা হয়তো এটা একদমই শুনতে রাজি না, হয়তো একটু ডিসএঙ্গেজ ফ্রম দিস কাইন্ড অফ ডিসকোর্স, ওয়াই ইজ ইট, হোয়াট ইজ দ্য ব্যারিয়ার? ওনাদেরকে আমরা যদি পুরো আলাদা করে ফেলি, দিস গ্রুপ যারা একদমই মহিলাদেরকে মনে করে যে ঘরে বসে থাকতে হবে, তাদের সাথে কোনো কথাই বললাম না, তাদেরকে আলাদা করে এখানে চিল্লালে কোনো লাভ নাই। অ্যান্ড ওদের ভিতরে মানে ওনারা কাদের কথা শুনে তাদের সাথে আরেকটু এঙ্গেজ করা, বুঝা, এন্ড দেন আই থিঙ্ক একটু সিস্টেমিক লেভেলে কিছু করা, মানে ওইটা এমবেডেড স্ট্র্যাটেজিও, মানে কারণ ইউ ক্যান সার্টেনলি দেয়ার সার্টেন ক্যাসকেডস অফ ইনইকুয়ালিটি এন্ড সার্টেন ওয়েজ অফ সোশ্যাল থিংকিং। তো ওখানে ইফ ইউ, আমার মনে হয় একটু আমরা যদি ইনোভেটিভ ভাবে যদি জিনিসটাকে ঢুকাতে পারি, নন ট্রেডিশনালি, যেটা উইমেন্স এম্পাওয়ারমেন্ট, যে আমরা যেই সোর্স থেকে আমরা শুনতে নর্মালি শুনি না যেসব জায়গা থেকে, সেখানে ইফ ইউ মেক ইট আ talking point, এখানে ইনোভেশন ছাড়া আর কোনো উপায় নাই, because or else it's stacking on top of it. One inequality is puts on top of another, regressive practice, socially regressive
চিন্তা ভাবনা একটার উপর আরেকটা হতে থাকে। ইফ ইউ টেক আউট ওয়ান ল্যাডার এন্ড দেন ইউ কাইন্ড অফ গিভ মানে পজিটিভ ইনোভেশন, আমার কাছে একটা ছেলে হিসেবে মনে হয়। আমি যদি instead of hearing it from say Dr. Shirin Haq, if I heard the same message say on my during a sermon, yes, it probably would resonate better with me, right? And there's enough in it, there's nothing in any religious text that fundamentally contradicts what you're saying. No, exactly. So আমার মনে হয় these are the discussions that probably need to happen where I'm getting this message from. মানে it can't be just একজন এক এক কথা বলতেছে. I need to hear it from them as well. I need to hear it from my sports idols. I need to hear it from absolutely. I think so. একটা জিনিস আপা যেটা বলেন, just I want to also mention this because we see on International Women's Day অনেক events হয়, and there's this big panel of very high achieving women আর কি panel থাকে. We see like 1 or 2 men panelists and এই guest-এর মধ্যে তো নাই. But these women are already empowered. The guests are already know that এরা কি struggle করছে না করছে, করে ওরা কোথায় আসে সব জানে. But what about the women? I think majority of the women who are at home completely disengaged from these conversations. The only medium through which they can even hear some of these things are through maybe the male members of their home. But these men are not there. তাহলে এইসব কথা বলার, এইসব টোকেনিজম, আমরা তো জানি, we see the same people on the same panels talking about how they have really broken the glass ceiling. আর কত I want to hear about some of these vulnerable women as well. আমি সত্যি কথা বলতে যে আমি আজকে এখানে এসেছি, কিন্তু আমি এটা নিয়ে কথা বলতে আর ইন্টারেস্টেডই না, কারণ এগুলো আমার কাছে তো এটা কমন সেন্স, এগুলো আমার কাছে বেসিক। এবার এই কমন সেন্স আর বেসিক নিয়ে আমি আর কতদিন কথা বলে যাব? আমার মনে হয় এখন পুরুষদেরই বেশি বেশি কথা বলা উচিত। অ্যাট লিস্ট we do have this segment of male population যারা কিছুটা সচেতনতার কাছাকাছি, কিন্তু হয়তো প্র্যাকটিস করবে না বা প্রিভিলেজটা গিভ আপ করতে চায় না। কিন্তু এই কথাগুলো এখন জেন্ডারের গল্প শুধুমাত্র তো মেয়েদের না, এটা তো ইকুয়ালিটির বিষয়। সো নারী পুরুষ দুইজনকে একই সঙ্গে এই পৃথিবীতে বসবাস করতে হবে, এই পৃথিবীকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পজিটিভ এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। সো এই গল্প শুধু মহিলারা একা বলে গেলে হবে। আর আমি এটা বললেও যে ডিসক্লেমারটা দিলাম ভাইয়া ফার্স্টে, যে আমি যেগুলো বলছি এগুলো খুবই সুপারফিশিয়াল লেভেল। মেবি উইমেনের চ্যালেঞ্জ বুঝতেছি না আমি, যারা হয়তো যেটা বললাম ডিসএঙ্গেজ বাসায় বসে আছে, ওদের চ্যালেঞ্জ ডে টু ডে আমরা হয়তো রিয়েলাইজই করতে পারছি না, বাট দ্যাট ইজ দ্য বিগ চাঙ্ক অফ দ্য পপুলেশন। বাট ইউর রাইট, বিকজ আমার কাছে মনে হয় যে না, আমরা এখন পর্যন্ত কিন্তু নারী সম অধিকার নিয়ে হ্যাঁ কিছু শুনি আমরা, হয়তো ভেরি এক্সেপশনাল পিপল, আলিমি সুফিয়ান, উনি হয়তো ওনার মতন করে গান করেন যেটা আমাদেরকে উদ্বুদ্ধ করে সমতা নিয়ে চিন্তা করার জন্য। বাট জেনারেলি দ্য ল্যাঙ্গুয়েজ অফ উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইজ আ ভেরি হাইলি এডুকেটেড, economically privileged urban discourse, সেটা ছেলে হোক particularly among women. আমরা কিন্তু ওই ভয়েসটা শুনি নাই অ্যাকচুয়ালি, ওই অ্যাক্টিভিজমের ভয়েসটা কিন্তু আমরা ইন জেনারেল ডিসকাশন আমরা হয়তো পাই না। ওটা আরো বেশি প্রমোট করা জরুরি এবং ছেলেদেরকে এনকারেজ করা জরুরি যারা আমাদের ইয়েতে। অ্যান্ড মিথিলা যেহেতু বিকজ রেসপেক্টিং দ্য উইশেস অফ উইমেন, যেহেতু মিথিলা বলছে আবার কথা বলতে চাচ্ছেন এটা নিয়ে, আমরা আমাদের পডকাস্টের শেষে চলে এসেছি। সো I'm sure there's a lot of discussion. I think every touch point that we gave, I think এটা নিয়ে অনেক আলোচনা করা যাবে এবং হোপফুলি নেক্সট ইয়ার ফর 16 days অ্যাক্টিভিজম আমরা প্রাইমারি ছেলেদের প্যানেলই করবো। হ্যাঁ, মেয়েরাই হবে স্পেশাল গেস্ট, মেবি one out of 4. So thank you to both of you. It's a big learning experience. I hope it was a learning experience. আমার মনে হয় আমরা এগুলো নিয়ে কথা বলতে থাকি। Learning experience বলনা, it's a participatory experience. আমরা মানুষকে একটু উদ্বুদ্ধ করতে পেরেছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য বা আমাদের সাথে এই আলোচনায় আসার জন্য। আমরা এটা নিয়ে আরো অনেক লম্বা সময় আমরা কথা বলতে পারতাম, এটা শেষ হবে না। বাট থ্যাঙ্কস ফর দিস ইনিশিয়েটিভ। আমি সবসময় প্রত্যেক বছর 16 days অ্যাক্টিভেশনে রেডিও স্বাধীন সবসময় খুব অ্যাক্টিভ থাকে, যেটা আমার খুবই খুবই ভালো লাগে। আর আমি রেডিও স্বাধীনকে ধন্যবাদ যে এবার we have a male host. Do you not usually? No, not usually. And I think Bhaiya was not just hosting, he also contributed, so that's amazing. Host and contributor. Yes. So thank you for having me. Thank you for having us. Thank you to both of you. Thank you so very much.